স্ন্যাপ প্রোগ্রামকে কাট করলো $1.1 ট্রিলিয়ন, এবং এতে ধারণা করা হচ্ছে যে আলটিমেটলি আগামী 2 বছরের মধ্যে 13 মিলিয়ন ইউএস সিটিজেন্স তারা তাদের হেলথ ইন্স্যুরেন্স হারাবেন। হেলদি বডি আমেরিকানস 19 থেকে 64 বছর বয়সের মধ্যে যারা মেডিকেইড পেতে হলে প্রতি মাসে তাদেরকে 80 আওয়ার্স মিনিমাম জব করতে হবে। ট্রান্সফার অফ ওয়েলথ ফ্রম পুয়ার টু রিচ, এটা কিন্তু ভয়াবহ। হওয়া উচিত ছিল আদার ওয়ে রাউন্ড। ন্যাশনাল ডেট নেক্সট 10 ইয়ার্সে ক্লোজ টু $5 ট্রিলিয়ন বাড়বে। অসুবিধার কার্ডটাও দেখি এখন। অসুবিধার দিকগুলো বলতে গেলে আমি একটু পিছে যাব, একটু ভিন্ন দৃষ্টিতে আমি এই বিলটাকে দেখব। সেটা হচ্ছে, আমরা ধরেন রাষ্ট্র কিন্তু একটা ব্যক্তি, আমি যেমন একটা ব্যক্তি, আমি একটা ব্যক্তি দিয়ে বুঝালে আপনারা হয়তো পরিষ্কার হবে আরো বেশি। তো সেটাই আমি চেষ্টা করছি। ধরেন মিস্টার এক্স, উনি বছরে 100 টাকা আর্ন করে, উনি 90 টাকা খরচ করেন সারা বছরে, এবং 10 টাকা উনি সেভ করে ওনার ভবিষ্যতের জন্য। এখন মিস্টার এক্স যখন 100 টাকা আর্ন করে 150 টাকা খরচ করে তার জীবন যাপনের জন্য, এবং $50 সে ডেফিসিটে থাকে প্রত্যেক বছর। সে আইদার ক্রেডিট কার্ড থেকে লোন নেয় অথবা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিয়ে চলে। তো ডেফিনেটলি আপনারা তাকে এটা একটা গুড ফাইন্যান্সিয়াল হ্যাবিট বলবেন না, আপনারা বলবেন তার ব্যয় তার আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ঠিক তেমনি রাষ্ট্রের ব্যাপারেও কিন্তু তাই। রাষ্ট্রের আয় এবং রাষ্ট্রের ব্যয় দুটো কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প উনি 2025-এর মার্চ মাসে উনি একটা ভাষণে বলেছিলেন যে উনি আমেরিকান বাজেটকে উনি ব্যালেন্স বাজেট দিবেন, এবং উনি বলেছিলেন যে ন্যাশনাল ডেট যেটা আমাদের আকাশচুম্বী, ওটাকে উনি চেষ্টা করবেন কমিয়ে আনতে। 2 মাস পর উনি যেই বিলটা দিচ্ছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল ডেট নেক্সট 10 ইয়ার্সে ক্লোজ টু $5 ট্রিলিয়ন বাড়বে। তার মানে এখানে আয় কমে গেল, ইনকাম ট্যাক্সে ছাড় দিলেন, এবং এই ছাড়গুলোকে বেনিফিট করলো রিচ এবং ওয়েলদি ক্লাসকে। আমরা ওই যে স্ট্যান্ডার্ড ডিডাকশন 2000 বেড়েছে, হাজব্যান্ড ওয়াইফ ফাইল করতাম 30,000, এখন 32,000, আমরা অনেক খুশি। সল্ট আগে 10,000 ক্যাপ ছিল, এখন এটা চলে গেছে 40,000-এ গিয়ে দাঁড়িয়েছে, আমরা অনেক খুশি। এরকম চাইল্ড ট্যাক্স ক্রেডিট 2,000 পেতাম, এখন 2,500 পাচ্ছি। এইগুলো হচ্ছে পলিটিশিয়ানদের ব্যাপার, তারা কিভাবে কি বুঝাবে যায় না, কিন্তু আমাদেরকেও বুঝতে হবে। আমি একটু আগে বললাম যে ট্যাক্স বেনিফিটস গুলো দেওয়া হয়ে থাকে রিচ এবং আপার ক্লাসকে। সাধারণত পৃথিবীর অন্যান্য জায়গায় বাজেটে ওরা কিন্তু চেষ্টা করে ওয়েলথ, এই বাজেটটাই বা কেন এবং সরকার এই ট্যাক্স পদ্ধতিটা কেন? ট্যাক্স পদ্ধতি হচ্ছে যে পানির যেমন একটা নিয়ম আছে, সবসময় পানি নিচের দিকে অথবা যেদিকে ঢালু সেদিকে গড়িয়ে যায়। সম্পদ কিন্তু সব সময় অর্থ যাদের এবং সম্পদের যারা প্রচুর, তাদের দিকে ওই সম্পদ ধাবিত হয়। তো সরকারের দায়িত্ব হচ্ছে ট্যাক্সের মাধ্যমে উচ্চবিত্তদের কাছ থেকে সম্পদ নিয়ে এটাকে সমবন্টন করা।
একদম তাদের কাছ থেকে তো বাসায় গিয়ে টাকা চেয়ে নিয়ে আসতে পারে না। এই ট্যাক্স মেকানিজমটাই হচ্ছে সেটা, যে সরকার চেষ্টা করে তাদেরকে হায়ার ট্যাক্স ইয়েতে ফেলে, ব্র্যাকেটে ফেলে, সেখান থেকে টাকা এনে যারা গরিব, যারা দুস্থ, যারা সাহায্য চায় তাদের মধ্যে এটা বিতরণ করা, এবং সম্পদের কিছুটা হলেও সমানভাবে যেন ভাগ হয়ে যায় কমিউনিটির মধ্যে, সোসাইটির মধ্যে। কিন্তু এখানে সেটা না করে করা হয়েছে উল্টোটা, এবং এটাকে ওর জন্যই বলা হচ্ছে বিগ বাজেট বোম। এখানে দেখা যাচ্ছে যে ট্যাক্স কাটস যেটা করা হচ্ছে, ট্যাক্স কাট মানে বুঝতে হবে আমার আয় কমে গেল। ওই যে আমি একটু আগে বলছিলাম, আমি মিস্টার এক্স 100 টাকা আর্ন করে সারা বছরে, এখন সে যদি কাজ না করে অথবা কোনো ট্যাক্সের চাপ এসে পড়ে তার উপর, তার ইনকাম হয়ে যাবে 80 টাকা কি 70 টাকা, এবং তার খরচ যদি 150 ছিল ওটা বেড়ে এখন 200 টাকা হয়, সে তো আরও মহা বিপত্তিতে পড়বে, এবং আমরা কিন্তু সেই বিপত্তির দিকেই আগাচ্ছি। অতএব এখানটায় যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ট্রান্সফার অফ ওয়েলথ ফ্রম পুয়ার টু রিচ, এটা কিন্তু ভয়াবহ হওয়া উচিত ছিল আদার ওয়ে রাউন্ড, অপোজিট। ধনী থেকে আমরা আমাদের মতো গরিবের দিকে, অফ ওয়েলথ ধনী থেকে যাবে গরিবের কাছে, কিন্তু সেটা না হয়ে এটা যাচ্ছে গরিব থেকে ধনীর কাছে। আরেকটা হচ্ছে যে সরকার সবসময়ই সোশ্যাল সার্ভিসেস, সামাজিক সেবামূলক কাজগুলো সরকার করে থাকে, এবং সরকারের দায়িত্বই হচ্ছে সেটা যে কিছু লোক আছে, সবাই তো আর ধনী নয়, সবাই মধ্যবিত্ত নয়, অনেকে নিম্নবিত্তও আছে, তাদেরকে লুক আফটার করার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের। হ্যাঁ, নট ফর প্রফিট অর্গানাইজেশনগুলো করে থাকে, কিন্তু সেটাও এনাফ না সরকারের করার কথা। তো সেটা করতে গিয়ে সরকার এই বিগ বিউটিফুল বিলে যেটা করলো সেটা হচ্ছে মেডিকেইড এবং ফুড স্ন্যাপ প্রোগ্রামকে কাট করলো $1.1 ট্রিলিয়ন, এবং এতে ধারণা করা হচ্ছে যে আলটিমেটলি আগামী 2 বছরের মধ্যে 13 মিলিয়ন ইউএস সিটিজেন্স তারা তাদের হেলথ ইন্স্যুরেন্স হারাবেন। এই মুহূর্তে 8.6 মিলিয়ন, এই মুহূর্তে এটা 2 বছরে 13, এবং বলছে 10 ইয়ার্সে 30 মিলিয়নের উপরে লোক হেলথ ইন্স্যুরেন্স হারাবে ইফ ইট কন্টিনিউস। এটাকে যদি ফিক্স করা না হয়, অনেকে আশাবাদী যে সিনেট হয়তো মেডিকেইডের উপরে হাত দিতে দিবে না। আমরা 2 দিন আগে সিনেট লিডার, মাইনরিটি লিডার চাক শুমার বলছিল যে উনি থাকতে কোনো অবস্থাতেই উনি মেডিকেইডের উপর হাত দিতে দিবে না, যেতে রিপাবলিকানদের মধ্যেও কিন্তু অনেকেই এটার ব্যাপারে অনেকেই চাচ্ছে। আবার রিপাবলিকানদের মধ্যে কেউ কেউ বলছে এই কাট এনাফ না, হ্যাঁ আরো বেশি কাট করতে, আরো কাট করতে বলছে। মানে এগুলো বুঝতে হলে উগ্র, হ্যাঁ কিরকম উগ্র হতে পারে যে ওরা বলছে যে এই কাট এনাফ না, আরো কাট হতে হবে। ফুড স্ট্যাম্প কারা পায়? সবাই তো পায় না, যারা দরিদ্র সীমায় তারাই গিয়ে ফুড স্ট্যাম্পের জন্য কোয়ালিফাই করে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেটাকেও কাট করা হয়েছে। মেডিকেইডের জন্য কয়েকটা নিয়ম এখন এই বিলে বেঁধে দেওয়া হয়েছে। একটা হচ্ছে হেলদি বডি আমেরিকানস 19 থেকে 64 বছর বয়সের মধ্যে যারা, মেডিকেইড পেতে হলে প্রতি মাসে তাদেরকে 80 আওয়ার্স মিনিমাম জব করতে হবে, না হয় তারা মেডিকেইডের জন্য কোয়ালিফাই করবে না। নাম্বার 2-তে বলা হচ্ছে যে যেসব স্টেট ইলিগাল ইমিগ্রেন্টদেরকে মেডিকেইড বেনিফিট দেওয়া হয়, সেই সকল স্টেট থেকে মেডিকেইড এটা মানে ফেডারেল গভর্নমেন্টের একটা ত্রাণ, এটাকে কাট করা হবে অথবা কমায় আনা হবে। নাম্বার 3-তে বলা হচ্ছে
যে প্রতি বছর আমরা জানি যে মেডিকেডের জন্য রিসার্টিফিকেশন হয়, এটা এখন 6 মাসে নামিয়ে আনা হচ্ছে। প্রতি 6 মাস পর পর রিসার্টিফিকেশন হবে। আর নাম্বার 4-এ বলা হচ্ছে যে যাদের ইনকাম ফেডারেল পভার্টি লাইনের উপরে, তাদেরকে প্রতি মেডিকেল সার্ভিসের জন্য $35 পে করতে হবে। তো অর্থাৎ গরিব দুস্থ যারা $35 পে করবে, যারা নুন আনতে পান্তা ফুরায়, তাদেরকে যদি বলা হয় যে না তুমি ডক্টর ভিজিট অথবা হসপিটাল ভিজিট অথবা এনি ভিজিটের সময় তোমাকে $35 পে করতে হবে, ওষুধের ক্ষেত্রে পে করতে হবে, এটা কিন্তু তাদের জন্য মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে এই জীবনগুলোকে। অতএব এটা ডেফিনেটলি আমরা আশা করি নাই, এবং এই বিলটা ভীষণ ডিসপ্রপোর্শনেটেরও একটা লিমিট আছে, যে ঠিক আছে আপনি ধনীদের দিতে চান, ওদেরকে 50 দেন, আমাকে 40 হলেও দেন, অথবা মাঝামাঝি কোথাও রাখেন, মানে আমাকে 10 দিবেন আর ওদেরকে 90 দিবেন। ঠিক অনেকটা এই ধরনের একটা বিল পাস হয়ে এসছে কংগ্রেস থেকে, এখন এটা সিনেটে। আর আমি বলছিলাম যে এর ভিতরে কিন্তু একটা বোম আছে, সেই বোমটা একটু বলা উচিত। আমি মনে করি যে এটা নিয়েও অন্যান্য টেলিভিশন এবং সব জায়গায় প্রচুর চর্চা হবে খুব শিগগিরই। সেটা হচ্ছে এই বিলের মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে। সেটা হচ্ছে এই বিলের একটা অংশে লেখা আছে যে কোনো কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া আদেশকে ইনজাংশন অথবা রহিত করতে পারবে না। অর্থাৎ এখানে যে 3টা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়াল, এই 3টা ব্রাঞ্চ, এবং খুব সুন্দরভাবে কাজ করছিল। হ্যাঁ, 3টা অর্গান, এবং এটা কিন্তু কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য দরকারও আছে। সেপারেশন অফ পাওয়ার, না হয় পাওয়ার একজনের হাতে কুক্ষিগত হবে এবং সে একটা ডিক্টেটরে পরিণত হবে। এই বিলের মাধ্যমে উনার এই ইচ্ছাটাও উনি প্রকাশ করেছেন। উনি জুডিশিয়াল ব্রাঞ্চ, উনার কোনো নির্দেশের উপরে হস্তক্ষেপ করতে পারবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।